কিশোরগঞ্জে ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, শেখ হাসিনা ও তার পরিবার, মন্ত্রীসহ ১২৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শেখ ফজলুল করিম সেলিম, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে নূর তাপস, শামীম ওসমান, কবির বিন আনোয়ার এবং নাজমুল হাসান পাপন ও রাষ্ট্রপতি পুত্র রেজওয়ান আহমেদ তৌফিক সহ জেলার ৫ জন সংসদ সদস্য। অন্য আসামিরা জেলা আওয়ামী লীগের বিভিন্ন কমিটির নেতাকর্মী। পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় উন্নীত করতে কাজ করে যাচ্ছে পুলিশ সংস্কার কমিশন। সরকারের এই মহৎ উদ্যোগের সাথে পুলিশের সবাই একাত্মতা প্রকাশ করেছে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। সকালে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে আয়োজিত ৪০তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পদক প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বক্তব্যের প্রথমেই মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি জুলাই বিপ্লবের শহীদদের এবং আহতদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন আইজিপি। পুলিশের মনোবল পুনরুদ্ধার করে অপরাধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ পুলিশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ হচ্ছে সাব ইন্সপেক্টরের পদ। দেশের 90% শতকরা 90% ফৌজদারি অপরাধের তদন্ত আপনারাই করে থাকেন। মানবাধিকার রক্ষা করে জনবান্ধব পুলিশিং ব্যবস্থা প্রবর্তনেও আপনারা অবদান রাখবেন। আমি জীবন ও সম্পত্তির নিরাপত্তা প্রদান এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব। কালের প্রবাহের সাথে পুলিশের কর্মপরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। অসাম্প্রদায়িক দেশ গড়তে সকল সম্প্রদায়কে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়েছেন বৌদ্ধ ভিক্ষুরা। দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদ সম্মেলন কক্ষে মহানগর মিরসরাই ও সীতাকুণ্ডে দায়িত্বপ্রাপ্ত ট্রাস্টিদের সাথে মতবিনিময়কালে তারা এই আহ্বান জানান। ধর্ম মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক ববি বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী সাব্বির ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপ পুলিশ কমিশনার শাকিলা সুলতানা সহ আরও অনেকে। তরুণ রাজনীতিবিদদের লড়াই করে বাঁচতে হবে বলে মন্তব্য করেছেন সাইদ আল নোমান তুর্য। চট্টগ্রাম মহানগর হালিশহর থানা বিএনপির ২৪ নম্বর ওয়ার্ডের অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মহানগর বিএনপির সদস্য মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাফি মুন্নার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন, সালেহ জহুর, রানা এবং শাহাবুদ্দিন সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই এলাকা পিছিয়ে পড়া যে শ্রেণী, আসুন আমরা এই স্লোগান সবাই এক আল্লাহর কাছে শুকরিয়া জানাই। চট্টগ্রাম মিরসরাই ও জোরারগঞ্জ থানার ৮টি মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। তবে তার স্বাস্থ্য, বয়স ও স্টেটাস বিবেচনায় কারাবিধি অনুযায়ী চিকিৎসা ও ডিভিশন সুবিধা দেওয়ার আদেশ দিয়েছে আদালত। আজ কড়া নিরাপত্তায় তাকে চট্টগ্রাম আদালতে আনা হয়। পরে বিভিন্ন মামলায় ভিন্ন ভিন্ন কোর্টে তাকে হাজির করা হলে আদালত শুনানি শেষে প্রত্যেক মামলায় তার জামিন নামঞ্জুর করে বলে জানান আসামি পক্ষের আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী। সে দুটা দরখাস্ত হচ্ছে, একটা হচ্ছে ওনার সুচিকিৎসার জন্য আমরা আদালতের কাছে নির্দেশনা চাইছি, ওইটা মঞ্জুর করেছে। আর একটা আমরা ওনার ডিভিশনের জন্য প্রার্থনা করেছিলাম, সেটাও মঞ্জুর করেছে। আমরা তো আইনের ঊর্ধ্বে না, সবাই মন্ত্রী হোক আর যাই হইক না কেন, সবাই আমরা আইনের বিধিবদ্ধ আইনের মধ্যে আমরা আছি। এখন আফটার ইনভেস্টিগেশন যদি ওনার বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট আসে তাহলে উনি খালাস পাবে, এবং যদি ওনার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয় তাহলে মামলা চলবে। ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গি উপজেলার বেউরঝাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
রাতে ওই সীমান্তে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও 50 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ। তবে ওই ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। বিজিবি অধিনায়ক জানান, রাতে সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে ভারতের ভিতরে প্রবেশ করলে ওই বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় বিএসএফ। সে বাংলাদেশিকে ফেরত নেবার জন্য যোগাযোগ করা হচ্ছে। আচ্ছা, সীমান্ত থেকে ধরেনি, সে শূন্য রেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে, ভারতের ভিতরে থেকে আটক। হ্যাঁ, তো আমরা যোগাযোগ করেছি, আমাদের যোগাযোগ করা হয়েছে, ফেরত আনার চেষ্টা করছি। কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপে আগুনে পুড়ে 3টি রিসোর্টের 26টি কক্ষ পুড়ে ছাই হয়েছে। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়রা জানায়, গলাচিপা এলাকার বিচ ভ্যালি, কিংসুক ও সাইরি ইকো রিসোর্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মধ্যরাতে সেন্ট মার্টিনে পশ্চিম সৈকতের গলাচিপায় অবস্থিত সাইরি ইকো রিসোর্টের রিসেপশন অভ্যর্থনা কক্ষ থেকে মাল্টিপ্লাগে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। পরে সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় বাসিন্দা এবং আগত পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রচেষ্টায় ভোররাত প্রায় 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। মাত্র 6,500 টাকার অটোরিকশার ব্যাটারি নেওয়ার জন্যই ফরিদপুরে নৃশংসভাবে হত্যা করা হয় 13 বছর বয়সী রিকশা চালক হোসাইন ব্যাপারীকে। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল জলিল। হোসাইনকে হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুরের তুষার চৌধুরীর ছেলে তুফান চৌধুরী এবং চুরি করা ব্যাটারি কেনার অপরাধে একই এলাকার মৃত নুরু হাওলাদারের ছেলে আলামিনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার জানান, মরদেহ উদ্ধারের পর থেকে আসামি শনাক্ত এবং গ্রেফতারের জন্য মাঠে নামে পুলিশ। কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় 2 রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সকালে জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন মল্লিক মিয়া ও জহিরুল ইসলাম। নিহতদের পরিবারের দাবি, মঙ্গলবার ওই 2 রোগী হার্নিয়া অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাদিরা তাদের ওটিতে না নিয়ে ওয়ার্ডেই অ্যানেস্থেশিয়া পুশ করেন। এর আধা ঘন্টা পরেই তারা মারা যান। এ ঘটনার পর হাসপাতালের সামনের রাস্তা বন্ধ করে স্বজনরা বিক্ষোভ করেন। এতে হাসপাতাল সহ আশপাশের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 2 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হেলিস রঞ্জন সরকার জানান, এ ঘটনার পর অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্স নাদিরাকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তাকে এখান থেকে কার্য থেকে সকল ধরনের সরকারি কার্য থেকে তাকে অব্যাহতি করব। আর আমি কিছুক্ষণের মধ্যে একটা তদন্ত কমিটি করবো, একটা তদন্ত কমিটি 5 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি করবো। 2 জন রোগী মারা গেছে, এই সংবাদ শুনে আমরা তাৎক্ষণিকভাবে আসি। আসার পরে একজনের বাড়ি হচ্ছে নিকলিতে, জহিরুল হক বয়স 22, আরেকজনের বাড়ি হচ্ছে কটিয়াদি মল্লিক বয়স 33। কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সি গালের সামনের রাস্তায় খুলনার সাবেক কাউন্সিলর টিপু হত্যাকাণ্ডে সরাসরি জড়িত 3 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ভারত সীমান্তের কাছাকাছি মৌলভীবাজার জেলার জিরি থানাধীন কাপনা পাহাড় এলাকা থেকে মঙ্গলবার টিপু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাহরিয়ার পাপ্পু, গোলাম রসুল ও ঋতুকে গ্রেপ্তার করা হয়। সকালে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ। তিনি জানান, গ্রেপ্তার 3 জন মৌলভীবাজারে আত্মগোপনে ছিল। দ্বন্দ্ব এবং পূর্বশত্রুতা, যেহেতু আসামি আমরা মাত্র গ্রেপ্তার করেছি, আমাদের পরবর্তী তদন্তের যে কার্যক্রম আছে সেগুলো আমরা পরিচালনা করব এবং তদন্ত বিশদভাবে করার পরে আরও যদি কিছু পাওয়া যায় আমরা আপনাদের কাছে। ভোলায় চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায় ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তাদের উপর সংঘবদ্ধ হামলা চালিয়েছে গ্রাহকরা। এতে আহত হয়েছে ন্যাশনাল ব্যাংকের ভোলা শাখার ম্যানেজার জামাল হোসেন সহ 3 কর্মকর্তা। সকালে ন্যাশনাল ব্যাংক ভোলা শাখায় এই ঘটনা ঘটে। ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবু শাহাদাত হাসনাইন পারভেজ জানান, এ ঘটনায় ভোলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এতে জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। এরই মধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘন কুয়াশা ও হিম বাতাসে উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা ও হিম বাতাসের কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। প্রয়োজনীয় কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে সকালে কাজের সন্ধানে ছুটছেন অনেক দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। শীতের কাপড়ের অভাব ও অন্যদিকে কাজের সুযোগ কমে যাওয়ায় তারা পড়েছে চরম বিপাকে। সন্ধ্যার পর থেকে বৃষ্টির ফোঁটার মতো কুয়াশা ঝরছে। হাড় কাঁপানো শীতে মানুষজন কাহিল হয়ে পড়েছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ মুঠোফোনে জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ থেকে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আজকে এই পর্যবেক্ষণাগারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গত কয়েকদিন ধরেই 8 থেকে 10-এর ঘরেই পারদ ওঠানামা করছে। গত কয়েকদিন ধরেই ঠাকুরগাঁওয়ে রোদের পরে হঠাৎ বেড়েছে শীতের তীব্রতা। জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। এতে দুর্ভোগে পড়ছেন দরিদ্র শ্রমজীবী মানুষ। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও নেই তেমন তাপ। এদিকে কুয়াশার কারণে ভোরে বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। শীতের তীব্রতার জন্য নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কাজে যেতে পারছেন না। দুর্ভোগে পড়েছেন তারা। ঝিনাইদহের কোটচাঁদপুরে এক ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেল রাতে কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানায়, গেল রাত 12টার দিকে 15 থেকে 20 জন মুখোশধারী লোক তার বাড়িতে এসে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে বাড়ির পাশের রেলগেটে পিটিয়ে ও কুপিয়ে মৃত ফেলে রেখে যায়। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করে। নিহত কাউসার কোটচাঁদপুরের জামায়াত নেতা এনামুল মাস্টার হত্যা মামলার অন্যতম আসামি। কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের করইবাড়ি পানিবাহিত সরকারি ডিসি খাল দখল করে বহুতল মার্কেট নির্মাণ করার চেষ্টা করেন রুবি আক্তার নামে এক প্রভাবশালী। কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সারের নির্দেশনায় মুরাদনগর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান এ অভিযান পরিচালনা করেন। বাধা অমান্য করে পানিবাহিত খালে অবৈধ মার্কেট নির্মাণ করায় মার্কেটটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, পানিবাহিত খাল দখলকারীরা যতই প্রভাবশালী হোক, তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলমান থাকবে। জামালপুরে বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল বাদামের জাত বিনা চীনা বাদাম 4 এবং বিনা চীনা বাদাম 6-এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বেলগাছা ইউনিয়নে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা এই মাঠ দিবস আয়োজন করে। ডক্টর রাখি রানী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ, ডক্টর রেজা মোহাম্মদ ইমন, ডক্টর মাহবুবুর রহমান খান। পরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের বীজ বিতরণ করেন। সিরাজগঞ্জে শুষ্ক মৌসুমে যমুনা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ঘরবাড়ি বসতভিটা হারিয়ে নিঃস্ব বহু মানুষ। বর্ষার আগে বাঁধের কাজ শেষ না হলে আবারও ভাঙন কবলে পড়বে নদীর পাড়ের মানুষ। তাই ভাঙন রোধে দ্রুত কাজ শেষ করার দাবি ভাঙন কবলিতদের। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, প্রকল্প বাস্তবায়ন হলেই নদী ভাঙন বন্ধ হয়ে যাবে। প্রতিনিধি HM মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে শাহজাদপুর কৈজুরি পর্যন্ত যমুনা নদীর ডান তীরে প্রায় 6.5 কিলোমিটার এলাকা জুড়ে তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। 2020 সালের নভেম্বরে প্রকল্পের কাজের কার্যাদেশ হয়ে 2023 সালে ছিল সমাপ্তির তারিখ। 17টি প্যাকেজের মধ্যে 8টি প্যাকেজের কাজ ঠিকাদাররা শুরু করলেও বাকিগুলোর কোনো খবর নেই। এলাকাবাসীর অভিযোগ, জালালপুর এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করলেও পরবর্তীতে তা বন্ধ করে দেওয়া হয়। ফলে যমুনা নদীতে পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। ভাঙনে বিলীন হয়েছে ঘরবাড়ি, গাছপালা সহ বসতভিটা। এভাবে ঘরবাড়ি ভিটেমাটি হারিয়ে গৃহহীন হচ্ছে বহু পরিবার। তাই বর্ষার আগেই বাঁধ নির্মাণ কাজ শেষ করার দাবি ভাঙন কবলিতদের। আঙ্গরে এটুকু জায়গা আমরা করছিলাম, তাও ব্যাঙ্গা পুরা গাতাইছে।
তাহলে এখন ভাঙ্গে গেছে, ধরেন এটুকি আমাদের কি না ছিল, তাহলে এটুকি এখন যাইতেছে, কিন্তু বাইন্দা দিলে ধরেন আমরা রক্ষা পাইলাম। রক্ষার্থে এখনো যেটুকু সম্বল সহায় সম্বল আমাদের অসহায় মানুষজনের আছে, সেটুকু রক্ষার জন্য আমাদের অতি দ্রুত কাজের প্রয়োজন। ভাবে একটি ব্যবস্থা হোক, এই চাওয়া পাওয়াটা আমাদের মনে। সরকার আমাদের উন্নয়নমূলক কোনো কাজ করে নাই নদী ভাঙ্গনে। এই সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, আমাদের এই কাজটা দ্রুত জানি হয়ে যায়। আওয়ামী লীগ সরকারের সময় নিয়োজিত ঠিকাদাররা কাজ না করেই টাকা উত্তোলন করে নিয়ে গেছে অভিযোগ স্থানীয় নেতাদের। পানি সম্পদ উপদেষ্টা এবং সরকারের কাছে আমার আহ্বান থাকবে যে এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি, কারণ এখানে মানুষের জীবন এবং জীবিকা এবং তাদের সারা জীবনের অস্তিত্ব জড়িত। চলতি বছর 4.5 কিলোমিটার নদীর ডান তীর রক্ষাবাদের কাজ দৃশ্যমান হবার কথা রয়েছে। 75% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা আশা করতেছি যে আমরা এই বছর হয়তো একটা ব্লক দিয়ে প্লেসিং করতে পারবো না, কিন্তু ব্লক ডাম্পিং প্লেসিং এগুলো করতে পারবো, কারণ আমরা ঠিকাদার নিয়োগ করবো। জানুয়ারি মাসে ঠিকাদার আসে, মার্চ এপ্রিল মাস কাজ করে আমরা দেখা যাচ্ছে যে আমরা হয়তো প্লেসিং করতে পারবো না, কিন্তু বাকি কাজটা আমরা শেষ করতে পারবো। বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত শেষ করে নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে যমুনা পাড়ের মানুষ, এমনটাই প্রত্যাশা ভাঙন কবলিতদের। ইলিয়াস কমল, মাই টিভি। মানিকগঞ্জের ঘিওরে লায়লা আরজু নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আরজু 2 সন্তানের জননী। সকালে উপজেলার বানিয়াজুড়ি ইউনিয়নের রাথুরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের স্বামী জানান তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত। তাকে রেখে তিনি সকালে বাজার করতে বের হন। পরে এসে দেখেন আরজুর রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে। তার ধারণা বাসায় এসে কেউ তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান সকাল 8:45টার দিকে এক বা একাধিক দুর্বৃত্তরা সেকেন্দার আলীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে। বিষয়টি তারা তদন্ত করে দেখছেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় 500 পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে চাপাতি ও রডের আঘাতে ইসরাফিল নামে এক তরুণ নিহত হয়েছেন। উপজেলার মেহারি ইউনিয়নের খেওড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইসরাফিলকে তার ফুফাতো ভাই ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পরিবারের। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের জানান পলাতক 3 জন আসামির বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কুমিল্লার লালমাইয়ে 12 বছর পর আদালতের নির্দেশে ঢাকঢোল পিটিয়ে লাল নিশান টাঙিয়ে প্রকৃত মালিকদের জমির দখল বুঝিয়ে দিয়েছেন আদালত। মঙ্গলবার লালমাই উপজেলার বাকি উত্তর ইউনিয়নের কাপাসতলা এলাকার প্রকৃত জমির মালিক ফিরোজ মিয়া গংদের আদালতের রায়ে প্রাপ্ত 308 শতক জমির মধ্যে প্রথম দিনে আংশিক দখল বুঝিয়ে দিয়েছেন লাকসাম উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাতুন নাহার। এ সময় লালমাই থানা পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান শেষে ওই সকল জমির চারপাশে সীমানা পিলার দেওয়া হয়। ময়মনসিংহে হযরত সৈয়দ কালুশাহ মাজার শরীফে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদের সেক্রেটারি কাজল দেওয়ান। বক্তব্য রাখেন বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদের সভাপতি পীর খলিলুর রহমান চিশতি, ময়মনসিংহ বাউল সমিতির সভাপতি রেজাউল করিম আসলাম ও জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক গোকুল সূত্রধর মানিক। পনেরো বছর পর রাজশাহীতে বৃহৎ পরিসরে প্রকাশ্যে সম্মেলন করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। আগামী শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মহানগর ও জেলা আওয়ামী জামায়াতের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে নানা প্রস্তুতি গ্রহণ করেছে দলটি। দুপুরে মহানগরীর রানীবাজার মোড় এলাকায় এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে দলটির নেতারা এসব প্রস্তুতির কথা জানান। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির মাওলানা ডক্টর কেরামত আলী। আমরা 2009 সালে সর্বশেষ মাদ্রাসা মাঠে ওই প্রতিনিধি সম্মেলন হয়েছিল, তাতে রিলেটেড আরো অফিসারদের সাথে আমরা মিটিং করেছি। বরগুনায় বাদশা ফাউন্ডেশনের উদ্যোগে কয়েক শত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বামনা উপজেলার 3 নং রামনা ইউনিয়নের রামনা শেরে বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা। সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান বাদশা ও পরিচালনা করেন সাংবাদিক জুয়েল হোসেন।
ধামরাইয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদস্য জাতীয় স্থানীয় কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সাবেক মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সেলিমা রহমান। প্রধান বক্তা ছিলেন সভাপতি ঢাকা জেলা বিএনপি ও সদস্য জাতীয় নির্বাহী কমিটির খন্দকার আবু আশফাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ মহিলা বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি নিপুণ রায় চৌধুরী ও ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফিরদৌস মুরাদ সহ আরও অনেকে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল হয়েছে। দুপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় সহ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবুল খালেক। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার ময়নুল হাসান সাদিক। কাউন্সিলে আগামী 2 বছরের জন্য গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি পদে রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক পদে আবু জাফর লেলিন এবং সাংগঠনিক সম্পাদক পদে মাহিদুর রহমান রানক ও আব্দুল মান্নান সিন্ট নির্বাচিত হন। দিনাজপুরে সচেতন ছাত্র সমাজ তাবলিগ জামাতের উভয় পক্ষের মধ্যে বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে। দুপুরে দিনাজপুর প্রেস ক্লাব কনফারেন্স রুমে হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে ইনসাফ ও ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষ্যে 3টি প্রস্তাবনা পেশ করেন। অন্যথায় 18 ডিসেম্বর 2024 সালে স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন সচেতন ছাত্র সমাজের নেতৃবৃন্দরা। গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট শ্রমিকদের 5 দফা বাস্তবায়নে বিক্ষোভ, কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাড়ির শ্রমিক সমিতির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন, বাড়ির শ্রমিক ক্লাবের সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক মঞ্জুর আলম সহ শ্রমিক নেতৃবৃন্দ। দিনাজপুরের পার্বতীপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কর্মশালা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন, সহকারী কমিশনার ভূমি খালেদ বীর মনসুর, মডেল থানার ওসি আব্দুস সালাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাবলিগ জামায়াতের উভয় পক্ষের মধ্যে বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করা হয়েছে। দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সচেতন ছাত্র সমাজ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সদস্য জুবায়ের হাসান। সংবাদ সম্মেলন থেকে সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে 3টি প্রস্তাবনা পেশ করা হয়। বলা হয়, উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে যার যার কার্যক্রম পরিচালনা করতে পারে। টাঙ্গাইলে 3 দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব শুরু হয়েছে। সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শুরু হওয়া এই উৎসবে 42টি স্টলে দেশীয় ঐতিহ্য ভাপা পিঠা, দুধের পিঠা, নকশি, চিতই, পাঠিসাপটা, জামাই বরণ পিঠা, ডাল ও তালের পিঠা সহ বাহারি পিঠা স্থান পেয়েছে। উৎসবে ঐতিহ্যবাহী লাঠি খেলা, মেয়েদের হাডুডু খেলা ও বায়োস্কোপ প্রদর্শনের পাশাপাশি গ্রামীণ নানা আয়োজন উপভোগ করছে সকল বয়সী মানুষ। মাগুরার মোহাম্মদপুর উপজেলায় বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বড়রিয়ার মেলা। 3 দিন ব্যাপী চলা এই গ্রামীণ মেলা স্থানীয়দের কাছে অনেকটা জামাই মেলা নামেও পরিচিত। মেলার প্রথম দিন বড়রিয়া মাঠে আয়োজন করা হয় ঘোড়দৌড় প্রতিযোগিতার। মাগুরা থেকে প্রতিনিধি আশরাফুল আলম সাগরের রিপোর্ট। প্রতি বছর 28শে পৌষ বড়রিয়া গ্রামে শুরু হয় ঐতিহ্যবাহী এই মেলা। বাহারি সব ফার্নিচার দিয়ে সাজানো হয় স্টল। নানা ধরনের খেলনা সামগ্রী ও প্রসাধনীর দোকান নিয়ে বসেন বিক্রেতারা। বিভিন্ন রকম মিষ্টি, মাছ সবই থাকে মেলায়। বসে বাহারি রঙের নাগরদোলা সহ বিভিন্ন রাইড।
মেলা প্রাঙ্গণে শুধু মেলার সীমাবদ্ধতা থাকে না, মেলা ঘিরে জামাই ও আত্মীয় স্বজনকে আমন্ত্রণ করে আপ্যায়ন করার রেওয়াজও রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। মেলা উপলক্ষে প্রতিটি বাড়িতেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। পাশাপাশি উৎসবের প্রথম দিনে আয়োজন করা হয় ঘোড়দৌড় প্রতিযোগিতার। গাংনী গ্রাম থেকে আমরা এখানে ঘুরানে আসছি অংশগ্রহণ করার জন্য, প্রতি বছর আমরা আসি। এই মেলাটা অন্যতম জামাই মেলা হিসেবেও পরিচিত। মেলায় আসছি মিষ্টি কেনার জন্য ছেলে মেয়েদের নিয়ে। শতবর্ষী এই মেলা সম্পর্কে স্থানীয়রা বলেন, ছোটবেলা থেকেই আমরা মেলাটি দেখে আসছি। ঐতিহ্যবাহী মেলাটিতে আসতে পেরে খুশি দর্শনার্থীরা। 150 বছর আগের থেকেই মেলাটা হয়ে আসছে, অনেক লোকের সমাগম হয়। এটা অনেক বছরের ঐতিহ্যবাহী একটি মেলা। এটাই গ্রামীণ আবহমান কাল ধরে চলে আসতেছে। প্রতি বছরই আমার যত কাজই থাক আমি এখানে আসার চেষ্টা করি। মেলার আয়োজক কমিটি জানায়, 150 বছরের ঐতিহ্যবাহী এই মেলার জন্য কোনো ঘোষণার প্রয়োজন হয় না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মেলা দেখতে আসে। এই 40 বছরের ভিতরে কোন রকম কোনো দাঙ্গা হাঙ্গামা কোনো সমস্যা হয় নাই এবং সার্বিক এলাকার সহযোগিতা নিয়ে আমরা এই পর্যন্ত মেলা চালা আসছি। লাখো মানুষের মিলন মেলায় মুখরিত হয়ে উঠেছে খুলনা অঞ্চলের সর্ববৃহৎ শতবর্ষী এই বড়ুরিয়া মেলা। 100 বছরের ঐতিহ্যবাহী এই মেলা আগামী বছরগুলোতে মানুষের মনে আরো আনন্দ ছড়াবে, এমনটাই আশা করছেন এলাকার সাধারণ মানুষ। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুরা।